এবং কি প্রোগ্রাম রয়েছে আপনাদের? আমাদের বর্ধমান রাইস ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটা বিশালভাবে আমরা একটা রক্তদান শিবির করতে যাচ্ছি। সেই রক্তদান শিবিরের ডেট হচ্ছে 13 তারিখ শনিবার। স্থান হচ্ছে লায়ন্স ক্লাব অফ বর্ধমান, গুডসেড রোড। আমাদের ট্রেডে এর আগেও আমরা রক্তদান শিবির করেছি, লাস্ট কয়েক বছর আমরা করিনি। তো এখন এই বছর আমরা নতুন করে আবার উদ্যোগ নিয়েছি। এটা কতজন অংশগ্রহণ করবে? আমরা অ্যাপ্রক্স 300 আশেপাশে আমরা ডোনার হবে। তো একটু আইডিয়া করতে পারছি না, 300 থেকে 400 হতে পারে, কিন্তু অ্যাপ্রক্স ভাবছি 300 লোকের মতো ডোনার হবে। গেস্টের মধ্যে আছে আমাদের দক্ষিণের বিধায়ক খোকন দাস মহাশয়, আছে আমাদের চেয়ারম্যান আমাদের পরেশ সরকার, ভিডিএস চেয়ারম্যান আছেন উজ্জ্বল পরমাণী, আমাদের রাইস মিলের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আব্দুল মালেক, এবং আরো অন্যান্য অনেকেই আছেন, প্রশাসনেরও লোক আসবেন। আমাদের রাইস ট্রেডার্সের রাইস মিলের বিভিন্ন শহর থেকে এবং জেলা থেকে লোকেরা আসবে, জেলার বাইরেও লোকও আসবে। আমাদের এটা রক্তদান আমাদের একটা উৎসবের মতন মানানো হবে। এটা আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন 13 তারিখে, যে রক্তদানটা আমাদের হচ্ছে একটা উৎসব মানানোর মতো। কারণ কি আজকে পশ্চিমবঙ্গ এবং বর্ধমান রক্তের একটা ক্রাইসিস হয়েছে। সেই ক্রাইসিসের জন্য আমরা লাস্ট 1 মাস আগে আমরা এটা সিদ্ধান্ত নিলাম যে আমরা এটা একটা রক্ত ক্রাইসিস রয়েছে, আমরা এটা রক্তদান শিবির করি। তো সেই জন্য আমরা এই উদ্যোগ আজকে নিয়েছি। কি হবে তার সঙ্গে ছোটখাটো হয়তো অনুষ্ঠান থাকবে, তার সঙ্গে টাকাটা তুলে দেবেন। আমরা ক্যামরি হসপিটাল এবং টেরেজা হসপিটালকে দুজনকে আমরা করেছি। এটা বর্ধমান লায়ন্স ক্লাব, গুডসেড রোড। এরপর আমরা কিছু বলবো আর বলবো আজকে আমাদের উপস্থিত রয়েছেন প্রেসিডেন্ট, আমাদের রাইস ট্রেডার্সের প্রেসিডেন্ট আছেন, রাইস ট্রেডার্সের চেয়ারম্যান আছেন, প্রেসিডেন্ট আমাদের জগদীশ ঝড় মহাশয় আছেন, চেয়ারম্যান আছে আমাদের কাঞ্চন সোম মহাশয়, আমি হচ্ছে এখানকার সেক্রেটারি রাজেশ কুমার সাউ, এবং আমাদের সব সদস্য আছে, বোর্ড অফ ডাইরেক্টর এবং এমনি মেম্বার সব আছে, এবং আমাদের সঙ্গে যারা মানে সহযোগিতা করে তারাও অনেকে আছে এর মধ্যে। এটা আমাদের স্বপ্নের একটা প্রজেক্ট। এটা আমরা আগেও উৎসবের মতন করেছি, কিন্তু বর্তমানে আমাদের রাইস ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে মানে চাল গদি এত অবস্থা খারাপ, আর্থিকভাবে আমরা এত পিছিয়ে পড়ছি, আমাদের গদি চালানোই আমাদের কাছে খুব একটা লড়াইয়ের সমান হয়ে গেছে। যার জন্যই আমরা বিগত 2 বছর আমরা এখান থেকে সরে আসতে পেরে চলে এসেছিলাম বাধ্য। কিন্তু আমরা চিন্তা করে দেখলাম যে আমাদের মধ্যেও একটা সমাজের দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকেই আমরা কিন্তু আবার আমরা অতীতের মতো আমরা করোনার সময়ও যেসব কর্মকাণ্ড করেছি, মানুষের পাশে থেকেছি, তার আপনারা তো আসেনি, তার সঙ্গে বর্ধমানবাসীও সাক্ষী হয়ে আছে। আমরা অন্যান্য যেসব প্রোগ্রামগুলো সারা বছর ধরে করতাম সেগুলোও করছি, কিন্তু আমাদের রক্তদান শিবিরটা এটা তো ধরুন একটা নিশ্চয়ই একটা বলবো যে মহৎ শুধু বললে হয়, এটা একটা বৃহত্তর মানবিকতার পর্যায়ে পড়ে। কিন্তু আমরা এই সামাজিক কাজগুলো যেগুলো করছি, বর্তমান সরকার এখন প্রচুরভাবে মানুষের কল্যাণমূলক কর্ম প্রকল্প তারা ঘোষণা করেছে, কিন্তু আমাদের যেটা সবচেয়ে বড় উদ্দেশ্য, আজকে আমরা চিন্তা করে দেখেছি, খুব বলতে লজ্জা লাগছে যে আমরা ইলেকট্রনিক্স মিডিয়ার যুগে, কম্পিউটারের যুগে বিজ্ঞানকে আমরা অনেক এগিয়ে নিয়ে গেছি, দেশ এগিয়ে গেছে, অর্থনৈতিকভাবে এগিয়ে গেছে, কিন্তু যেটা ধ্বংস হয়ে গেছে আমাদের সমাজ। এই সামাজিক কাজ করে বিশেষ করে আজকে আপনাদেরকে ডাকা হয়েছে যে আপনাদের অবদান, আপনাদের যে পরিচয়, আপনাদের মাধ্যমে আমাদের প্লিজ রিকোয়েস্ট যে আপনারা মানুষের কাছে বার্তাটা পৌঁছে দেন। আমাদের এই অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনারা থাকবেন, তার সঙ্গে মানুষকে বার্তা দেন যে সমাজটাকে কিভাবে আবার
পুনর্গঠন করা যায়, যারা সামাজিক মানুষ যদি আমরা হয়ে উঠতে না পারি, তাহলে মনে হয় আগামী দিনটা আমাদের প্রজন্মের জন্য একটা দুর্বিষহ ব্যাপার হয়ে এসেছে। আজকে সমাজ পৌঁছে গেছে। আজকে আমাদের মাননীয় ডিএম ম্যাডাম এসেছেন, খুব ভালো লাগলো। কিছুদিন আগেই আপনাদের মাধ্যমে আমি দেখলাম যে উনি বক্তব্য রেখেছেন যে খেলাধুলায় মানুষকে আগ্রহী করে তুলতে, ছেলে মেয়েদিকে খেলার মাঠে নিয়ে যেতে উনি পরিকল্পনা করেছেন। আগামী দিনে আমরা যাতে করে শুধু খেলাধুলা নয়, যে একটা সমাজের যে একটা সামাজিকতা, একটা যে পাড়ার মানসিকতা, একটা ঐক্যবদ্ধতা, একটা মানুষকে সম্মান জ্ঞাপন করা, একটা নিজেদের নৈতিক কর্তব্য দায়িত্ব পালন করা, আমি ছেড়ে আমাদের সমাজ গড়ে উঠুক, এইটুকুই আমার বক্তব্য ছিল। আপনাদের ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় যে কাজটা আপনাদের চেয়ে বোধহয় ভালো কেউ করতে পারবে না। আপনারা প্লিজ রক্তদান শিবির কেন, বস্ত্রদান শিবির এখন অনেকে করছেন, এখন দুস্থ মানুষের পাশে অনেক সংগঠন দাঁড়াচ্ছেন, কিন্তু যেটা অভাব রয়েছে সেটা হচ্ছে সামাজিকতা। সেই সমাজ যাতে করে আবার গড়ে ওঠে, সেই ভূমিকাটা আপনারা প্লিজ আপনারা পালন। একবার বলি কবে হবে এবং কোথায় হবে? আমাদের রক্তদান শিবিরটা 13 তারিখে হচ্ছে, সকাল ঠিক 10টায় শুরু হবে। লায়ন্স ক্লাব বর্ধমান 3rd ফ্লোরে, আপনারা সকলেই পরিচিত ওই জায়গাটা। আপনাদেরও আমন্ত্রণ রইল, আপনারা অতি অবশ্যই সেখানে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। তারপরেও নেক্সট প্রোগ্রাম আমাদের আছে, বস্ত্রদান শিবির আছে, পুজোর সময় আছে। আমাদের পুজোর সময় আমাদের সেক্রেটারি সাহেব বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং আমাদের সংগঠনের তরফ থেকেও সারা পুজোয় আমরা ওখানে মানুষকে পরিষেবা দিই। আমাদের অ্যাম্বুলেন্স থাকে, আমাদের মানে ডক্টর থাকেন এবং আমাদের বস্ত্রদান, অন্নদান, এসব প্রোগ্রাম তো থাকে। চালের উপরে সারা ভারতবর্ষ, বিশেষ করে বাংলাদেশ বিদেশের মধ্যে সারা বৎসর একটা চাল যেত। ধান উৎপাদন যেখানেই হোক, বিহারি হোক, অন্ধ্রপ্রদেশই হোক, উড়িষ্যাই হোক, আমাদের বাংলায় হোক, বর্ধমান জেলা খাদ্য ভাণ্ডার, খাদ্য গোলা বলা হয়। এখানে তো প্রচুর ধান উৎপাদন হয়, কিন্তু এখানেই সবচেয়ে, সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি রাইস মিলের সংখ্যা এখানেই। আমাদের এখানে যার জন্যে চালের গদির মারফত বেশিরভাগ চাল আমাদের আসাম পাঠিয়েছি, আমরা ত্রিপুরা পাঠিয়েছি, আমরা বিহার পাঠিয়েছি, ঝাড়খণ্ড পাঠিয়েছি, উড়িষ্যা পাঠিয়েছি, অন্ধ্র পাঠিয়েছি, কেরালা পাঠিয়েছি, পাঞ্জাব পাঠিয়েছি, হরিয়ানা পাঠিয়েছি, দিল্লি পাঠিয়েছি, ইভেন নেপাল পর্যন্ত আমাদের চাল গেছে। কিন্তু বর্তমানে প্রত্যেকটা স্টেটেতে অত্যাধুনিক চাল কল গড়ে উঠেছে, যার জন্য আমাদের বর্তমানে চালের ডিমান্ড কিন্তু কমে যায় নাই, কিন্তু বর্তমান থেকে ট্রান্সপোর্ট কস্টের কারণে আমাদের এখানে চাল সেখানে পাঠাতে অসুবিধা আছে। সরকারি নির্ধারিত মূল্যে ধান কিনে সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন, স্টেট গভর্নমেন্ট বলুন, তারা চাইছে চাষিরা ভালো থাকুক, তাদের ধানের দাম মূল্য সঠিক পাক। কিন্তু সেই ধানের মূল্য পেতে যে সেই দামে ধান কিনতে গেলে আমাদের যে চাল যে দামে বিক্রি হওয়া দরকার, হ্যাঁ আপনাদের মাধ্যমে আপনারাও ভুল আপনাদের কাছে পরিবেশন করা হয় যে চালের দাম ঊর্ধ্বমুখী, এত চালের দাম বেড়ে গেল, এত হয়ে গেল, কিন্তু চালের দাম যেটা বেড়ে যায় না। এখানে রাইস মিলগুলোও খুব সংকটের মধ্যে আছে, যেহেতু আমাদের সহযোগী সংগঠন, আমরা তাদের সঙ্গে নিয়মিত আলোচনায় বসি, তারাও খুব সংকটের মধ্যে আছে, কারণ এখানে ধানে চালে অনেক ডিফারেন্স থাকে। আমাদের এখানে চালের দাম অনেক কম, যে দামে চাল এখানে বিক্রি হচ্ছে সেই দামে নেবার বাইরে বায়ার থাকছে না। মূলত বাইরের রাজ্যে এই সবচেয়ে বড় সমস্যা পরিবহনের জন্য, এবং আমাদের এখান থেকে যেতে গেলে শুধু পরিবহন খরচটার জন্য নয়, পরিবহন যার দরকার 5 টন চাল, যাদের লোকালের মিল বিহারের যেখানে পাশে মিল আছে, সে 5 টন চাল ছোট গাড়ি করে পাঠিয়ে দিতে পারছে, কিন্তু আমার এখান থেকে 25 টন 20 টনের নিচে কোনো গাড়ি পাওয়া যায় না। সেই এতটা চাল নিয়ে যাওয়ার তাদের রিস্ক নেবার ক্ষমতা তাদের নেই, তাদের মানসিকতা নেই, যার জন্য আমাদের চালটা ওখানে বেশি বিক্রি হচ্ছে না। যেটুকুও বিক্রি হচ্ছে সেটুকু অর্থনৈতিক আরো কেন অবস্থা খারাপ হচ্ছে, আমাদেরকে ধারে দিতে বাধ্য হচ্ছে। সেই টাকা সেখান থেকে একদম খোলাখুলি আপনাদেরকে বলছি, সেই টাকা আমরা আদায় করে নিয়ে আসতে পারছি না,
যার জন্য আমাদের দেবার মতো ক্ষমতা থাকছে না, ইচ্ছা থাকছে। তাহলে সেক্ষেত্রে এখানে তো চালের দাম কম হয়ে যাওয়ার কথা। এখানে চালের দাম নিশ্চয়ই কম আছে, কিন্তু চালের দামটা কমটাই এবার সাধারণ মানুষকে তো আমরা চালটা বিক্রি করতে পারছি না। আমরা চালটা বিক্রি করছি কোনো মিডিয়াটারকে, কোনো হোলসেলারকে, কোনো ডিস্ট্রিবিউটরকে। এবার তারা নিয়ে যে তারা চালের দামটা বাড়াচ্ছে না, তারা এবার পাঁচটা হাত পের হওয়ার জন্যে এবার চালটা সেখানে খরচাটা তাদের প্রফিটটাকে রেখে তাদের একটা বিশাল ডিফারেন্স এসে যাচ্ছে। এর জন্য আমি আপনাদের কাছেও আগে অনেক মিডিয়ার কাছে আমি বলেছি, ইলেকট্রনিক্স মিডিয়ার কাছে বলেছি যে আমাদের সরকারের কাছে আবেদন রইল, আপনারাও আবেদন রাখুন যে যদি আউটলেট খুলতে পারেন সরকার জায়গায় জায়গায়, আমরা সেখানে ডাইরেক্ট আমরা চালটা বিক্রি করতে পারবো, তাতে করে অনেক কম দামে অনেক সাধারণ মানুষ কম দামে চালটা পেতে পারে। আচ্ছা, এই যে জিনিসটা ঘটনা হচ্ছে এবার দেখুন, আকাশচুম্বী হয়ে গিয়েছিল, 3 বছর ব্যান ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে গোবিন্দভোগ চাল বাইরে এক্সপোর্ট করা যাবে না। হঠাৎ করে কেন আমাদেরই রিকোয়েস্টে সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যান তুলে নিলেন, এক্সপোর্টের আমাদের বাইরে এক্সপোর্ট খুলে গেল। আরব কান্ট্রিগুলো, সৌদি বলুন, আরব বলুন, ওমান বলুন, কুয়েত বলুন, এইসব জায়গায় আমাদের চালের প্রচুর ডিমান্ড এসে গেল। ডিমান্ড এসে যাওয়ার জন্য এখান থেকে চালটা ব্যাপক হারে সেখানে যেতে লাগলো। বিগত 2 বছর ধানের উৎপাদন অনেক মার খেয়েছে, আপনারা জানেন 50% ধানের প্রোডাকশন পায় নাই চাষিরা। তার আগে কোনো ধানের দাম পাচ্ছিল না। গত 2 বছর ধানের প্রোডাকশন কম থাকার জন্য ধানটা মার্কেটে কম ছিল, কিন্তু চাষিরা একটা দামের নির্দিষ্ট দামে ধান যখন তার বেশি বিক্রি পেয়েছে, প্রথম দিকে ধানটা তারা বিক্রি করে দেয়, পরবর্তীকালে ধানের ক্রাইসিস হয়ে যায়। এক্সপোর্ট যখন বেশি করে চালু হয়ে গেল, তখন তারা ধানটাকে আস্তে আস্তে করে ক্রাইসিসের জন্য ডিমান্ড তৈরি হলে, দেখুন ডিমান্ড ধানের বলুন চালের বলুন, ডিমান্ড তৈরি হলে অটোমেটিক বাজার বাড়তে বাধ্য। তাতে ধানের ডিমান্ড তৈরি হলে ধানের মার্কেট বাড়বে, চালের ডিমান্ড তৈরি হলে চালের মার্কেট বাড়বে। এবার ধানের মার্কেট বেড়েছে, চালের মার্কেট বেড়ে গেছে, বাইরে পাঠানো হয়েছে। হঠাৎ করে চালের মার্কেট যখন সাপ্লাই সেখানে বেশি হয়ে গেল, চালের মার্কেট সেখানে ব্লক হয়ে গেল। এবার বলুন যে 200 টাকায় ধান চালটা কিনে নিয়ে গেছে, সে তার কম দামে চালটা বিক্রি করবে না। কিন্তু এখানে চালের ডিমান্ড কম, এখান থেকে চাল এখন যাচ্ছে না, বর্তমানে চালের দাম কম, বর্তমানে ধানের দাম কম। ঠিক অনুরূপভাবে বয়েলড রাইস, যেটা মিনিকেট নিয়ে বাঁশকাঠি নিয়ে গত বছর আপনারা আন্দোলন নেমেছিলেন, আপনারা লেখালেখি করেছিলেন, ঠিক একই ঘটনা ঘটে যায়। যদি ক্রাইসিস হয়ে যায়, হঠাৎ করে ধানের দাম আজকে 2000 টাকা ধানের দাম যদি 3500 টাকা হয়ে যায়, চালের মার্কেট মিল মালিক চেষ্টা করে বেশি দামে বিক্রি করার জন্য। প্রথম দিকে কিছু 2-4 দিন বেশি দামে বিক্রি হয়, সেই চালগুলো যে হোলসেলের ঘরে স্টক হয়ে যায়, তারা কম দামে বিক্রি করে না, সেখানে মার্কেটটা কমতে সময় লাগে। কিন্তু আমাদের এখানে 5 দিনের মধ্যেই মার্কেটটা কম হয়ে যায়। আজকে সরকারি যে নির্ধারিত ধানের মূল্য আছে, চালের মার্কেট হওয়া উচিত মিনিমাম কমন রাইস, যেটাকে স্বর্ণ বা লঘু বা মোটা বলা হয় বা সরু বলা হয়, তার মিনিমাম সরকারের 3650 টাকা চালের দাম হওয়া উচিত মার্কেটে। কিন্তু আজকে বর্তমান মার্কেটে আমাদের হোলসেল আমাদের কাছে চাল আপনি 3100 থেকে 3200 টাকা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবার সেটা ট্রান্সপোর্ট কস্ট দিয়ে তাদের প্রফিট নিয়ে তারা 5টা হাত ফের হয়ে সেই চালটাই হয়তো বাজারে যে 40 টাকা বিক্রি হচ্ছে, আমাদের ঘাড়ে বদনাম চাপছে যে আমরা বেশি দামে আমরা প্রফিট করছি, আমরা চাল ইয়ে করছি। বাস্তবে কিন্তু এই ঘটনা ঘটে না। এবার যদি ধানের দাম কমে যায়, সরকার ওখান থেকে চিৎকার করবে যে চাষিদিকে মিল মালিক ডিপ্রাইভ করছে, বা তাদের মাধ্যমে চাল গদিগুলো দালালি করছে, তারা ট্রেডিং করছে। আমরা ট্রেডিং এর জায়গা নেই, আমাদের এখন অস্তিত্ব টিকিয়ে রাখার সমস্যা আমাদের দাঁড়িয়ে গেছে। কত মোট আপনাদের এই যে বর্তমানে নেয়ার অ্যাবাউট 189 180 থেকে 190টা চালের গদি আছে। সেগুলো কি সব রাইস মিলের সঙ্গে অ্যাটাচ কম বেশি? রাইস মিলের সঙ্গে না, এখানে রাইস মিলাররা আছে, আমাদের মাধ্যমে চালটা খদ্দেরকে বেশিরভাগ বিক্রি। এটা কি আমাদের জেলার পূর্ব বর্ধমান জেলা 180 থেকে 90টা, 100 পূর্ব বর্ধমান জেলা 180 থেকে 90। এদের মাধ্যমে বিভিন্ন চাল বিভিন্ন জায়গায় যাচ্ছে। একদম। সাম্প্রতিক সময় অস্থিরতা লেগেই রয়েছে আমাদের প্রতিবেশী দেশগুলো। তাতে কি কোনো সমস্যা তৈরি হচ্ছে? বাংলাদেশ বলুন, নেপালে সম্প্রতি শুরু হয়েছে সমস্যাটা। অস্থিরতা মানে বাংলাদেশের সঙ্গে দেখুন, একটা বাংলাদেশে তো অস্থিরতা চলছিল, তারপরেও তাদের ওখানে অত্যধিক বছর তাদের প্রোডাকশন ভার খাওয়ার জন্যে তারা কিন্তু অনেকটাই শিথিল করে আমাদের এখানে ওদের ইম্পোর্ট ডিউটি ছিল, ইম্পোর্ট ডিউটিটা তুলে নিয়ে ভারতবর্ষ থেকে মোটামুটি ধরুন সরকারি মাধ্যমে 5 লক্ষ টন আর বেসরকারিভাবে 4 লক্ষ টন চালের ওরা টেন্ডার করে, যে যারা আমাদের এখান থেকে যায়। এবার এখন বর্তমান ব্যবসা পরিস্থিতি, একটু আগে খাস চাল নিয়ে গোবিন্দভোগ চাল নিয়ে যে কথাটা বললাম, একই অবস্থা হয়। যখনই এখানে বললো যে বাংলাদেশ খুলে গেছে, এক্সপোর্ট চালু হবে, সেটা আগস্টের ফার্স্ট উইকে 1-2 তারিখ করে ডিক্লেয়ার হয়ে গেল।
আমাদের এখানে সব প্রচার হয়ে গেল, চাষিরা ধানের দাম বাড়িয়ে দিল, বা মাঝখানে যারা পড়ে আছে মিডিয়েটার আছে তারা ধানের দাম বেড়ে গেল, মিলও ভাবলো যে বেশি দামে ধান কিনলে আমরা চালটা বেশি দামে বিক্রি করতে পারবো। প্রথম দিকে 5 দিন 7 দিন বেশি দামে চাল বিক্রি হলো। এবার একসঙ্গে যখন বাংলাদেশ বর্ডারে যে গাড়িগুলো যখন হয়ে গেল, ওপারে যখন চলে গেল, তারা দেখলো এত ব্যাপকভাবে চাল আসছে, তারা চালের ডিসপিউট আরম্ভ করে দিল, এই চাল স্যাম্পল মিলছে না, এই চালের দাম এত নয়, তারা চাল খালি করবো না, মার্কেট কমে গেল। এক্সপোর্টে দেখা গেল যে এখন বর্তমানে যে অবস্থা, এক্সপোর্টের চালের দাম এখানে নেই, ডিমান্ডও নেই, টাকা পয়সাও আসছে না। আচ্ছা, এই একদম ফলে ডিস্টার্ব ফিল করো মানে কি যে আমাদের এখান থেকে চাল যাওয়া আমাদের এখান থেকে না, সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে যে কেউ বর্ডার ক্রস করবে না। আমাদের ভারত সরকার থেকে নির্দেশ এসে গেছে যে কোনো যেন ওখানে কোনো কিছু নেই, শুধু চাল কেন নেপাল, তাহলে একটু সমস্যা হবে তো। নিশ্চয়ই সমস্যা। নেপাল তো আমাদের এখানে তো সেইভাবে যায় না, ও যেটুকু যাচ্ছে বিহার থেকে যাচ্ছে। আমাদের এখানে বর্তমানে মার্কেট খুব ছোট হয়ে গেছে। আমার নাম হচ্ছে কাঞ্চন সোম। মাধ্যমিক 2026 পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। টেনশন হচ্ছে? আর টেনশন করার দরকার নেই। সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক 2026-এ 90% বা তার বেশি নম্বর পাওয়ার 7টি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাথফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট 2026-এর মধ্যে দিয়ে, এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না। কৌশল 1, পাথফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে 3টি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ, যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি। কৌশল 2, তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম। এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না। কৌশল 3, এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই, সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে, এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন, যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায়। কৌশল 4, মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা, যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য। কৌশল 5, 2023, 2024, 2025 মাধ্যমিক পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ। কৌশল 6, মাধ্যমিক 2025-এর প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে, যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে। কৌশল 7, মাধ্যমিক 2026 পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। কি বলো, এসব যদি সত্যি সত্যি পাও, মাধ্যমিক 2026-এ সেরা রেজাল্ট করা কি সহজ নয়? তুমি পাবে আরও 3টে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার, যেমন 2026-এ উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো www.pathfinder.edu.in অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ এনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির 2টি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK and 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, 2টো বাথরুম।
সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।